আসসালামু আলাইকুম। গুড মর্নিং বাংলাদেশ। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের খবর হলো যে কারণে আসা এখন সেটা হলো যে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে না। ইট ইস অলরেডি ঘটে গেছে। সেটা হলো যে অবশেষে সেই ১৫ জন সেনা অভিযুক্ত সেনা কর্মকর্তা বা জেনারেলসদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটা তাকিয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, let me tell you one thing. This is a history. History has been made in this regard. অর্থাৎ no one is above the law. কেউ আইনের ঊর্ধ্বে নয়। সেটা সেটার প্রতিফলন ঘটার প্রাথমিক বা দিস ইজ দ্য বিগিনিং অর দ্য ফার্স্ট স্টেপ হ্যাজ জাস্ট বিগান লেডিস এন্ড জেন্টলম্যান। এবং দিস ইজ দ্য নিউ বাংলাদেশ। যে সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা বিপত্তি এত ষড়যন্ত্র থাকার পরেও যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, ইট ইজ এ মাইলস্টোন, এটা মাইল ফলক। এটা নতুন বাংলাদেশের এই জুলাই ৩৬ জুলাই বা জুলাই পরবর্তী বা ফ্যাসিজমের পতনের পরের এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে যে অপরাধ করলে কাউকেই ছাড়া হবে না। দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ শেখ হাসিনার জন্য যে তোমাকেও ধরা হবে, তোমাকে ছাড়া হবে না। আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি যে শেখ হাসিনারও ফাঁসি হতে পারে সর্বোচ্চ বা ক্যাপিটাল পানিশমেন্টের দ্বার প্রান্তে শেখ হাসিনা, যেটা ব্রিটিশ বিখ্যাত নিউজ পেপার। তো এটা একটা নতুন খবর এবং নতুন খবর, নতুন বিগিনিং, নিউ, দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ এরা অফ রুল অফ ল। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সারা হয় নাই, অনেক কিছু হয়েছে। মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচণ্ড চাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কিনা, কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত, নো ওয়ান শুড বি স্পেয়ার্ড। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। বিচার পাওয়া, চাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিকটিম যারা আছেন, যারা খুন গুমের শিকার হয়েছেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার। কেননা যারা চলে গেছেন, যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে, তারা তো আর ফিরে আসবেন না। তবে তাদের পরিবার যারা আছে, তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছেন তাদের জন্য। সুতরাং আমি মনে করি এটা একটা মাইলস্টোন অ্যান্ড এটা দিস ইজ এ নিউ বিগিনিং, নতুন শুরু, নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে। অর্থাৎ এটার জন্য শেখ হাসিনাকেও সিগন্যাল দেওয়া হলো, সাথে সাথে ভারতকেও সিগন্যাল দেওয়া হলো। অফিসারদেরকে ইউজ করবেন, করেন, তবে মনে রাখবেন নো ওয়ান উড বি স্পেয়ার্ড, কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং এক্সিস্টিং যারা মানে অসৎ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, অতি উচ্চাবিলাসী কর্মকর্তা আছেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, বিমান বাহিনীতে বলেন, র্যাবে বলেন, বিডিআরে বলেন, তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন। তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি সার পাবেন না। দ্যাট ইজ হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত, তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের। এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে। বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন, হ্যান্ডকাপ পরানো হয় না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইটস ওকে। এরা বড় বড় জেনারেল এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে, রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈরি করেছিল, কিন্তু শেখ হাসিনা নামক নরপিশাচ এবং ওই খুনি গণহত্যাকারী নিজে ধ্বংস হয়েছে, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এদের নামে আবার স্লোগান দেয়, এদের নামে মাসুদ কামাল গ্যাংরা, এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে থাকে শেখ হাসিনাই ভালো ছিল। মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সব সময় ছিল বাংলাদেশ বিরোধী। এরা সব সময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলেই তারা বিভিন্ন দেশের এজেন্ট। এই যে আপনার এই যে আনিস আলমগীর দেখলাম, তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে, এরা আমাদের জন্য বিপজ্জনক, এরা আমাদের জন্য ক্যান্সার। সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে। কেননা স্বৈরাচার শব্দটি কত উল্লেখ করে নাই তারা আগে, যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যোদ্ধা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন, এটা আপনারা শান্তি পাবেন। যদিও এখানে যুক্তি আছে বা তর্ক হতে পারে যে সেনা অফিসারদের, সেনাবাহিনীকে কি এর মাধ্যমে দুর্বল করা হয়? সেনাবাহিনীকে এর মাধ্যমে দুর্বল করা হয় না সারা বিশ্বে। এবং আমি আমার লাইভে বলেছিলাম, সত্য প্রমাণিত হয়েছে কিনা আপনারা দেখেন, বলি নাই যে কোনো অবস্থাতেই সেনা অফিসাররা মানে যেদিন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারা স্টেটমেন্ট দিয়েছিল, সেদিন থেকেই
মানে কনফার্ম হয়ে গেছে ওনাদের নিয়ে আর কোনো ধরনের মানে সলচাতুরি বা কোনো ধরনের মেকানিজম কাজ করবে না। সেটা আমি আমার লাইভে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভটাতে, এবং সেটা আজকে এই মুহূর্তে এটাই প্রমাণ হয়েছে সুস্পষ্টভাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা কি বলছেন, তাদেরকে জামিন না মঞ্জুর করার জন্য, দেখুন জামিন প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যদি সেরা হেফাজতে থাকে জামিন দেওয়া যেতে পারে। আমি মনে করি এটা আদালতের ব্যাপার, তারপরেও বলছি এটা হতে পারে, কিন্তু যদি সেনা হেফাজতে থাকে না হলে তারা পালিয়ে যাবে নিশ্চিত করে বলতে পারি। এবং দুঃখ লাগে এখানে অনেক তরুণ অফিসার, ভেরি ইয়ং, লাইক 40-45 হবে, এইভাবে বয়স হবে তাদের, তারাও এখানে অভিযুক্ত, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার, ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার, এরা আমাদের এসেট হতে পারতো, কিন্তু হয়েছে তারা একটা দেশের দালাল, এবং এদের মাধ্যমে ভারত বাংলাদেশে খুন গুম দরে দরে ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক মতবাদের ভিত্তিতে এদেরকে দিয়ে খুন গুম করিয়েছে। এবং এরা কিভাবে স্পেয়ার পাবেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের মানুষ যারা আছেন এরা জানতো ডিজিএফআই যে আয়নাগর আছে, এই সেলগুলা কারা পরিচালনা করছে, এরা নিশ্চয়ই পরিচালনা করেছেন, তারা জানেন, নিশ্চয়ই তারা জানতেন, তো তারা তো বলেন না। এবং আজকে দেখলাম যে ওই যে ব্রিগেডিয়ার আকবর নাকি একটা ভিডিওতে, সেটা আমার কাছে আছে, যে উনি বলছিলেন, কাকে বলছিলেন, উনি বলছেন মানে আপনার শেখ হাসিনা নাকি উনি 2বার বলেছেন যে ফজলুল কাদের চৌধুরী, মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যে হুম্মাম কাদের চৌধুরী, উনাকে ছেড়ে দেওয়ার জন্য। দেখেন আপনি, উনি বলছেন, আচ্ছা দেখি আমি, এর মানে শেখ হাসিনা জানতো আয়নাগর আছে, উনি জানতেন আয়নাগর আছে, মানে তারা জানতেন। কল্পনা করেন, ওনারা জানতেন যে মাসের পর মাস, বছরের পর বছর এই মানুষগুলাকে এখানে ঘুম করে রাখা হয়েছে। কল্পনা করতে পারেন, তাদের স্বীকারোক্তিতেই কিন্তু এটা আছে যে তারা জানতেন এই ঘটনাগুলো বাংলাদেশে করতেছে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই, যারা এই মুহূর্তে আসেন এখনো টিভির সামনে যান নাই, গেলে নিশ্চয়। তো আমি আপনাদেরকে দেখালাম, মানে একটা দুঃখ লাগে এই অফিসারগুলাদের, আজকে তাদের পরিবারগুলা কতটা বিপন্ন, এতটা সুযোগ সুবিধা নিয়েছেন সেনাবাহিনীতে, আর আপনারা আমার মানুষ খুন করবেন। যদি গণতন্ত্র হত্যা আপনারা জড়িত, মানুষ খুনে জড়িত, গুমে জড়িত, কতটা অমানবিক এক একটা গুমের ঘটনা আপনি কল্পনা করেন। যে 8 বছর ছিল আপনার এই যে আমার চেয়ারম্যান সাহেব, একটা বারের জন্য তার হাত করা খুলে দেয় নাই, একটা বারের জন্য তার ব্লাইন্ড ফোল্ডিং বা মানে চোখের যে মানে আপনার বেঁধে রাখছিল চোখ, খুলে দেয় নাই ঠিক মতো, মানে শুধুমাত্র নাকি টয়লেটে গেলে খুলে দিত। আপনি কল্পনা করেন কতটা অমানবিক, কতটা বিভৎস। এরা তো মেন্টালি কখনোই ফিট হতে পারবে না যেগুলো গুমের শিকার হয়েছেন, বা আপনার যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ যারা আছেন তারা। এখানে যারা মায়া কান্না করতেছে শেখ হাসিনা বাংলাদেশের আর্মিকে কোনো দিন পছন্দ করে নাই। আর্মির এই বিডিআর হত্যাকাণ্ড, সেনাবাহিনীরকে বিডিআর হত্যাকাণ্ড, এটা শেখ হাসিনা এই কারণে করেছিল কারণ সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। একই কাজ করেছে সে ইনডাইরেক্টলি সেনাবাহিনীর মাধ্যমে, এই কাজগুলো করে আজকে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু এই মন একটা অপরাধ যদি এমনি গুলাগুলি হয়ে মারামারি হতো, আমি বলতাম অন্য লেভেলে, মানে সেনাবাহিনীকে ডিল করার জন্য পরিকল্পিতভাবে বছরের পর বছর খুন গুম। আমার মনে আছে আমরা যখন দেশে যেতে চাইতাম, একটাই প্রশ্ন ছিল, আপনি গুম হয়ে যাবেন, মানে গ্রেপ্তার না, বলতো যে এয়ারপোর্ট থেকে গুম করে ফেলবে। অথচ আমরা আমেরিকান সিটিজেন, এদের অবশ্য তারপরও দেখেন বলতো কোনো কেয়ার করবে না, তারা গুম করবে, সবাই বলতো, একজন মানুষও বলে নাই শেখ হাসিনার সময় আপনি দেশে আসেন, আপনি মানে যেতে পারবেন, খালি বলতো গুম হয়ে যাবেন অথবা ঘটনা ঘটবে। এতটা বইভীতি এবং ফিয়ার মঙ্গারি তারা সৃষ্টি করেছিল বাংলাদেশে তারা। এবং আজকে যারা মায়া কান্না করতেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, নতুন একটা জিনিস দেখাবো। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট, জনপ্রিয় প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। দুর্নীতির দায়ে নিকোলাস সার্কোজি আজকে জেলে গেছেন। এটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আজকের এই যে উনি যে আপনার জেলে যাচ্ছেন, এই দেখেন, আমি এটা আপনাদেরকে এই জন্যই দেখাতে চাই যে আপনারা দেখলে আপনারা মানসিকভাবে একটু তৃপ্তি পাবেন। কেউ যে আইনের ঊর্ধ্বে নয়, একজন প্রেসিডেন্ট ছিল উনি। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা একটা সেকেন্ড আমার সাথে দেখেন। On Tuesday, he will become the most high-profile inmate. উনি আজকে মানে আজকে উনি এই দেখেন, উনি আজকে এই দেখেন খবর দেখেন, আজকে সব জায়গাতে দেখেন। The former president of France, Nicolas Sarkozy, has arrived at the Santé prison in Paris, where he'll serve a 5-year sentence for conspiring to raise election funds from Libya. আচ্ছা, Mr. Sarkozy. সো এটা ওনার অপরাধটা কি শুনেন। আপনারা যারা আমাকে দেখেন, কেন দেখেন? এই কারণে দেখেন, আপনাদের আমার ভিডিও দেখা সার্থক। কেননা এই তথ্যগুলো আপনি অন্য কোথাও ভিডিওতে পাবেন না। আমি আপনাদেরকে বলি সেটা কি। আরো একটা তথ্য এবং গুরুত্বপূর্ণ, টু এডুকেট ইয়োরসেলফ। উনি কেন জেলে যাচ্ছেন? উনি ক্যাম্পেইন ফান্ড দুর্নীতি করে তার বাড়ি বানায় নাই।
উনি বাড়ি বানায় নাই, সোনা কিনে নাই, তার ওয়াইফকে দেয় নাই, উনি ক্যাম্পেইন ফান্ড অর্থাৎ তার নির্বাচনী তহবিলটা লিবিয়ার একজন দন কুবের ওনাকে দিয়েছিল, যেটা ডিক্লেয়ার করেন নাই উনি। হি ওয়াজন্ট ডিক্লেয়ার্ড বাই হিম টু দি ইলেকশন কমিশন। দ্যাট ইজ ওয়াই হি ইজ গোয়িং টু জেল এন্ড ইটস আ 5 ইয়ার্স জেল টার্ম, অর্থাৎ 5 বছরের জন্য উনি জেলে যাচ্ছেন। ফ্রান্সের মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট যখন লিবিয়ার গাদ্দাফি ছিল, মনে আছে যখন গাদ্দাফিকে যে মানে যে অফারটা দেওয়া হয়েছিল গাদ্দাফিকে তখন, যে ইউ নো হোয়াট, ইফ ইউ স্টেপ ডাউন উইল প্রোটেক্ট ইউর অল দ্য ওয়েলথ হোম অ্যান্ড অ্যাব্রোড। সো উনি কিন্তু এটা ডিল করেছিলেন তখন নিকোলাস সার্কোজি। সেই সার্কোজি আজকে জেলে যাচ্ছেন। ফান্ড, ক্যাম্পেইন ফান্ড, বাংলাদেশের এই ক্যাম্পেইন ফান্ডে দুর্নীতি হয়। এটা তো মানে যেটাকে আমরা বলি যে নির্বাচনী তহবিলের দুর্নীতি, যেটা আমাদের রাজনীতিবিদরা দে হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার এটা কি, কাকে বলে, এটা খায় না ঘুমায়, অনেকেই জানেও না কত লক্ষ টাকা, এটা কোনো বাস্তব প্রয়োগ নাই। নিয়ম ছিল এইবার এগুলাকে খুব স্ট্রিক্টলি, তাহলে কালো টাকা আর ওই যে 2 নম্বর যারা আছে এরা কেউ নির্বাচন করতে পারতো না প্রকৃত। এগুলো যতক্ষণ পর্যন্ত, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আপনি জানেন উনার বিরুদ্ধে চার্জ আনা হয়েছিল, কেননা উনি ডিক্লেয়ার করেন নাই, মানে একটা এখান থেকে 100,000 মানে ডলার উনি একজনকে দিয়েছিলেন, যেটা একটা স্ক্যান্ডালে। এটার জন্য জাস্ট ইমাজিন দ্য রুল অফ ল, রাইট? এবং নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, এটা প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গাগুলোতে। এবং আজকে যখন 15 জন আর্মি অফিসারকে নিয়ে শেখ হাসিনা তাকাব্বুরি দেখাচ্ছে, আরে আর্মিকে শেষ করে দিল, আর্মিকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ শেষ করতেছে না, আর্মিকে আপনি এবং তুমি শেষ করে ধ্বংস করে দিয়ে চলে গেছো একদম। এখন আমরা আর্মিকে, উই আর রিবিল্ডিং আওয়ার বাহিনী, আওয়ার আর্ম ফোর্সেস, আওয়ার আর্মি, আওয়ার মিলিটারি, আওয়ার পুলিশ, আওয়ার জুডিশিয়ারি, আওয়ার এভরিথিং, উই আর রিবিল্ডিং ইট। তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে, তুমি একজন বাংলাদেশ বিরোধী মানুষ ছিল, এজন্য তুমি ধ্বংস করে গেছো এক একটা প্রতিষ্ঠানকে নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতো। আজকে আমাদের যে অফিসাররা এই মুহূর্তে যারা জেলে যাচ্ছে, দে আর আওয়ার অ্যাসেটস, দে আর আওয়ার অ্যাসেট। এদেরকে এভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায়, সব সুবিধা দিয়ে। আজকের এই যে স্মার্ট অফিসার যারা আছে, আপনি দেখেন তাদেরকে, আজকে তাদের এই করুণ পরিণতি কেন হলো? আজকে আর্মিরকে, এটা শেখ হাসিনার কারণে হয়েছে। সুতরাং শেখ হাসিনা এই লোক আবার নাকি ক্ষমতা আসবে, এবং এখানে একটা সিগন্যাল আপনাকে শেখ হাসিনা দেওয়া হচ্ছে, আপনার রক্ষা নাই। খুন গুমের নির্দেশদাতা, গড মাদার বা মাদার অফ অল মাফিয়াস এন্ড কিলার্স, রাইট? আপনি ইউল নট বি স্পেয়ার্ড। আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিরতে পারবেন না। আওয়ামী লীগ যারা এখানে করেন, মনে রাখবেন এবং লিখে রাখেন, শি উইল নেভার রিটার্ন টু বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরবে কিনা, উই মে টক অ্যাবাউট দ্যাট, দেয়ার উইল বি এ ডিবেট ওয়েদার আওয়ামী লীগ ক্যান রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স, মেবি ইন দ্য ফিউচার। অ্যাটলিস্ট আজকে দেখলাম যে আপনার এই যে ডক্টর গালিব বলছে কমসে কম 3টা নির্বাচনে মানে আওয়ামী লীগকে বাইরে রাখা হোক শাস্তি হিসাবে আওয়ামী লীগ দলকে। এরপরে দেখা যাবে তারা যদি গুছিয়ে উঠতে পারে, নিজেদেরকে সংশোধন করতে পারে, সরি বলে এগুলা। আমি মনে করি কমসে কম 10 বছর আওয়ামী লীগকে টোটালি রাজনীতির দ্বারে কাছে আসতে দেওয়া উচিত না। এটা তাদের পানিশমেন্ট, এই গণহত্যা, ফেসিবাদী এবং দেশকে একটা করদ্রাজ্য বানানোর ষড়যন্ত্রের কারণে। শেখ হাসিনা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত। এই অফিসাররা যদি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার মাদার কারা? শেখ হাসিনা। এবং শেখ হাসিনার নির্দেশে জেনারেল জিয়াউল হাসান থেকে শুরু করে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, তাদের প্রত্যেকে আমি খুব দুঃখ লাগে আমার, যে হারুন, তারপরে বিপ্লব, তারপরে বেনজির, এরা সারা পেয়ে গেছে। কুখ্যাত খুনি এবং অপরাধী যারা আছে, এদেরকে যে কোনভাবে হোক ইন্টারন্যাশনাল ইন্টারপোলের মাধ্যমে হলেও এদেরকে ট্রেস করে এদেরকে আইনের আওতায় এবং আইনের মুখোমুখি দাঁড় করানো উচিত বলে আমি মনে করি। যদিও পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উনার উপরে আমার আস্থা খুবই কম, কারণ লুক লাইক উনার একটু সফট হ্যান্ড আছে টুয়ার্ডস আওয়ামী লীগ, এটা আমি বুঝতে পারি বিভিন্ন কারণে। আমি প্রমাণ দিতে পারবো যে হি হ্যাজ সিরিয়াস সফট হার্ট টুয়ার্ডস আওয়ামী লীগ। এটা উনাকে কোনো অবস্থাতেই পররাষ্ট্র উপদেষ্টা দেওয়া উচিত হয় নাই। এটা সরকারের সবচেয়ে বড়, ডক্টর ইউনূস যে অনেকগুলা ভুল করেছেন, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ভুল করেছেন উনি। তবে এখানে একটা জিনিস বলে রাখি, ওনার সবচেয়ে দ্য গ্রেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট এই সরকারের, সেটা হচ্ছে মানে ব্যারিস্টার অ্যাডভোকেট তাজুল ইসলামকে ট্রাইব্যুনালের আপনার চিফ প্রসিকিউটর বানানো। তারপরে হচ্ছেন আপনার বিচারপতি, প্রধান বিচারপতি যাকে বানিয়েছেন, ভেরি গুড পারসন। তারপরে আপনার অ্যাটর্নি জেনারেল, উনি বিএনপিপন্থী মানুষ হলেও যথেষ্ট পরিমাণ গাটস আছে, উনি ফেসিবাদ বিরোধী একজন ব্যক্তি। আরও অনেকটা মানে মানে ধরেন আমি যদি বলি যে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে উনি ডেকে নিয়ে এসেছেন, কিন্তু অনেকগুলা ব্যক্তিকে উনি আনতে পারেন নাই রংলি। ফর এক্সাম্পল হেলথ মানে উপদেষ্টা, যিনি স্বাস্থ্য উপদেষ্টা, ওনাকে কেন স্বাস্থ্য উপদেষ্টা বানানো হচ্ছে আজ পর্যন্ত উত্তরটা আমি, বাংলাতে অনার্স মাস্টার্স করা কোনো ব্যক্তি
আপনার কোনো স্বাস্থ্যমন্ত্রী হতে পারে না, ইট ইস অলমোস্ট ইম্পসিবল, নো ওয়ার অন দিস। আপনি ইউগান্ডার, আমি এটা আলোচনা করেছিলাম যে ইউগান্ডা, আপনি যান লাইবেরিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে, আমি একদিন আমার লাইভে তার তথ্য আমি তুলে ধরেছিলাম যে লাইবেরিয়ার মতো দেশ, লাইবেরিয়া উইচ ইজ দি আপনার একটা কান্ট্রি হচ্ছে মানে আফ্রিকার, আপনারা জানেন গৃহযুদ্ধে জড়িত ছিল, সেই দেশের স্বাস্থ্যমন্ত্রীকে আপনারা দেখেন। আমি নির্দ্বিধা বলি কম্পিটেন্সি টেস্টে গেলে স্বাস্থ্য উপদেষ্টা ফেল করবেন, উনি পাশ করতে পারবেন না, কেননা উনার, আমি মনে করি না যে উনি এগুলো জানেন, এটা ইটস নট ইজি। সুতরাং ওনাকে দেওয়া হচ্ছে রং। এর ভিতরে যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট, গ্রেট অ্যাপয়েন্টমেন্টস, তার মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসাবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া। এটা হচ্ছে একটা গ্রেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট উই হ্যাভ এভার সিন ইন দিস গভর্নমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। দের আর মেনি, আমি আপনাকে বলি, আমি মনে করি না লুৎফা সিদ্দিকীকে আনা ওয়াজ আ রং, ইজ রাইট ডিসিশন। আমি মনে করি যে আশিক চৌধুরীকে আনা ওয়াজ আ রাইট ডিসিশন, বুঝছেন। এরপরে আপনি ধরেন আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, ওয়াজ অ্যাবসলিউটলি রাইট ডিসিশন। কিন্তু অনেক ডিজাস্টারিয়াস ডিসিশন আছে, বিশেষ করে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে রেখে দেওয়া, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডিজাস্টারিয়াস ডিসিশন, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনার এই রাষ্ট্রপতি চুপ্পুকে তার পদে রেখে দেওয়া। সো আজকের এখানে লাইভের যে মূল বিষয়টা হলো যে নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং দিস ইজ দ্য নিউ বিগিনিং। এটা কয়েকটা বার্তা দিচ্ছে আজকের এই সেনা অফিসারদের এখানে হাজির করা। ইফ এনি আর্মি অফিসার উইচ ইজ, ইউ মাইট সি মাই ভিডিও, প্লিজ don't take us otherwise. We have a serious and enormous respect towards you guys. But think about that, your position, during the last 10 years, very controversial, and you were failed to protect people's right. You are engaged in killings, murdering, enforced disappearances, so many crimes and brutal crimes and crimes against humanity. That's not what we paid for it. We nourished you, right? We brought you up as an institution. But look what you did. You killed our people. You engaged yourself in a brutal crimes that cannot be spared. So therefore, you got to be punished and got to be brought to justice. That's what we see today. And this is a great decision. এবং আমি আবার বলছি, আমি thanks to ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিল, বিকজ তাদের যে ইন্টারভিন বা এক ধরনের এগিয়ে আসা, এটা একটা গ্রেট কাজ। কেননা এখানে অনেকগুলা বিষয়, দ্যার আর মেনি নেগেটিভ থিংস উড বি টেকেন প্লেস টুয়ার্ডস আওয়ার আর্মি। ডেফিনেটলি একটা ক্রেডিবিলিটি ইস্যু হবে বাংলাদেশ আর্মির জন্য, যে বাংলাদেশের আর্মি গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, খুন গুমের সাথে জড়িত। ইটস নট এ গুড সাইন ফর বাংলাদেশ আর্মি এট অল। পিস কিপিং মিশনে এটা ডেফিনেটলি এটা কি করবে, এটার একটা ইম্প্যাক্ট আছে আনডাউটেবলি, আই ক্যান টেল ইউ দ্যাট। এটার একটা সিরিয়াস, সারা বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনী, এগুলো আমরা আফ্রিকার বিভিন্ন আর্মি বা মিলিটারিতে দেখি অফিসাররা গণহত্যায় জড়িত, ইভেন লাইব্রেরিয়াতে বলেন, ইউগান্ডাতে বলেন, মোজাম্বিকে বলেন, সোমালিয়াতে বলেন, সো অন। আজকে বাংলাদেশের মতো এই ঘটনা, এটার জন্য দায়ীকে এই ব্রুটাল শেখ হাসিনা, এই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাই আজকের আমাদের আর্মি এবং আমাদের বাহিনীগুলোকে ধ্বংসের মূল। তারপর আমি মনে করি উই ক্যান স্টার্ট ফ্রম দি স্ক্র্যাচ রাইট নাও। আমাদের সেনাবাহিনী এখনো যে আছে, এটাও একটা প্রমাণ যে যেই অপরাধ করুক না কেন আইনের আওতায় আনা হবে। এটাও সেনাবাহিনীর জন্য একটা অনেক বড় একটা পজিটিভ দিক, যদিও একটা ড্যামেজ হ্যাজ বিন ডান, সাবস্টেনশিয়াল ড্যামেজ হ্যাজ বিন ডান ইন দিস রিগার্ড। সো আমি মনে করি ভবিষ্যতে আমরা দেখতে পাবো একটি ট্রান্সপারেন্ট, যারাই ক্ষমতায় যাবেন গিয়ে বিভিন্ন বাহিনী, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, এদেরকে দিয়ে, আর্মি বলেন, মানবতা বিরোধী অপরাধ এবং আপনার রাষ্ট্র ক্ষমতা থাকার, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে থাকার অপচেষ্টা করবেন আর্মি অফিসার্স, this is what it will be happened to you eventually. So do not forget that and take a note. It will certainly happen to you in the future if you engage yourself in this kind of brutality or any kind of crimes that goes against the humanity. So ladies and gentlemen, this is from me right now. আমি জানি আপনারা ব্যস্ত, দেখতেছেন অনেকগুলা, দেখেন দিনে যদি সময় থাকে ইনশাল্লাহ এই লাইভে আমরা বিস্তারিত কথা বলবো। আমি দেখালাম যে নিকোলাস সার্কোজির মতো ফ্রান্সের প্রেসিডেন্ট, হি ইজ গোয়িং টু জেল and he is in the jail right now. At this time, because it happened during the daytime. So no one is above the law, and this is the new beginning for Bangladesh. Have a blessed day and see you there. Keep watching it. I'll try my best to update if I know anything, and I know that you'd be able to fed yourself more than what I have. Ladies and gentlemen, and have a blessed day. Assalamu alaikum.